কখনই আন্দোলনটা সফল হয়েছে যখন নারী নেমে এসে আন্দোলনে অংশগ্রহণ করলেও আন্দোলনের পরে নেগোসিয়েশন টেবিলে নারী হচ্ছে গৌণ, নারী হচ্ছে একেবারেই উপেক্ষাযোগ্য, এবং তাই হয়েছে। জুলাই আন্দোলনে কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে, সেটা হলো সমস্ত শ্রেণী পেশায় নারীরা রাজপথে একটা সময় নেমে এসেছেন। যখন এই ছাত্রছাত্রীদের গুলি করা হচ্ছিল, পাখির মতো গুলি করে মারা হচ্ছিল, তখন কিন্তু আমাদের এই নারীরা নেমে এসেছেন, এবং সেটাই রাজনৈতিক পথ আমরা বলবো যে পরিবর্তন করে দিয়ে রাজনৈতিক যে পথ পরিবর্তনের ধারা সেটা সূচনা করেছিল। এবং আন্দোলনের পরপর আমরা দেখেছি যে নারীদের সেই স্বীকৃতির জায়গাটুকু কিন্তু আর থাকেনি। এর প্রধান কারণ হচ্ছে যেটা আমি বলেছিলাম, যে নারীরা কখন তাদের রাজপথে নেমে এসেছিলেন, তখনই নেমে এসেছেন সকল শ্রেণী পেশার নারীরা যখন তারা বুঝেছেন যে তাদের সন্তানদের, তাদের পুরুষ কর্মীদের, তাদের পুরুষ পরিবার সদস্যদের জীবন আসলে সংকটাপন্ন হয়েছে। কিন্তু এই নারীরা তো সুসংগঠিত না, তাদের তো কোনো রাজনৈতিক দল নাই। আর যে রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কিংবা পরবর্তীতে আন্দোলনের পরবর্তী যে রাজনৈতিক দলগুলো নেগোসিয়েশনের টেবিলে গিয়েছেন, তাদের কারোরই এজেন্ডায় কিন্তু নারীর ক্ষমতায়ন একেবারে এক নম্বর এজেন্ডা না। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে হয়তো আছে, কিন্তু এক নম্বর না। সুতরাং এবং এই দলগুলোর রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও কিন্তু নারীর অংশগ্রহণ খুব মিনিমাম। তাহলে কি হয়েছে, যখন এই দলগুলো আন্দোলনের নিয়ে বা জুলাই বিপ্লব নিয়ে আলোচনা করতে গিয়েছে, তখন নারী যে সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণ ছিল, সেই নারীদের প্রতিনিধিত্ব তো সেখানে যায়নি। এর ফলে নারীর বিষয়গুলো খুবই আপনার বলতে পারেন যে গৌণ হয়ে এসছে। এটা একটা বড় বিষয় হয়েছে। দ্বিতীয়ত আর একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের রাজনীতি কিন্তু ভীষণভাবে প্যাট্রিয়ার্কাল বা পিতৃতান্ত্রিক। এই পিতৃতান্ত্রিক ব্যবস্থায় নারীর যে এজেন্ডাগুলো আছে, যেগুলোর কারণে একজন নারীরা কোনো না কোনোভাবে রাজনৈতিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে যান একটা পর্যায়ে, সেগুলো কিন্তু ওই পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোর মধ্যে থাকে না। আমার একটা আবেদন হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর কাছে, সবগুলো রাজনৈতিক দলের কাছে, যে আপনারা নারীদের এই এজেন্ডাগুলোকে আপনাদের মূল এজেন্ডার মধ্যে সম্পৃক্ত করেন। একটা দেশে নারীর ক্ষমতায়ন কত গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কিন্তু তার সবচেয়ে বড় উদাহরণ। আপনারা খেয়াল করেন, যখন এই আন্দোলনটা সফল হয়েছে, কখন এই আন্দোলনটা সফল হয়েছে, যখন নারী নেমে এসে। সুতরাং নারীরা যদি কোথাও সংযুক্ত হন, যেহেতু তারা আমাদের মূল জনগোষ্ঠীর 50%, অ্যাটলিস্ট ইনফ্যাক্ট একটু বেশি, তখনই কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায়। তাহলে এই রাজনৈতিক পট পরিবর্তনের জন্যই হোক, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই হোক, নারীরা যে আন্দোলনের মূল বিষয়গুলোকে, যে নারীদের যে মূল বিষয়গুলো রয়েছে ক্ষমতায়নের, সেগুলোকে আপনাদের দলের ম্যানিফেস্টোর মধ্যে অন্তর্ভুক্ত করেন। যেহেতু এই অন্তর্ভুক্তি এখন পর্যন্ত হয়নি, সেজন্য নারী আন্দোলনে অংশগ্রহণ করলেও আন্দোলনের পরে নেগোসিয়েশন টেবিলে নারী হচ্ছে গৌণ, নারী হচ্ছে একেবারেই উপেক্ষাযোগ্য, এবং তাই হয়েছে। আমি আসলে জুলাইয়ের শুরু থেকেই এই আন্দোলনের সাথে ছিলাম, তবে এটা খুব চূড়ান্ত পর্যায়ে চলে যায় যখন 16ই জুলাই আবু সাইদ মারা যান, সম্ভবত 16 তারিখেই। তারপর আমাদের রংপুরে, যেখান থেকে আমি এসেছি, আমাদের পাড়ায় জুম্মাপাড়া নাম, সেখানে একটা থানা ছিল, থানাটা পুড়িয়ে দেওয়া হয়, এবং তারপরে আমার মেজো ভাইকে পুলিশ, ডিবি প্রায় 40-50 জন মিলে আমাদের বাড়ি ঘেরাও করে তাকে তুলে নিয়ে যায়। এবং এরপর আমি সব চ্যানেলে চেষ্টা করেছি তাকে ছাড়ানোর, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। তার অপরাধ ছিল, বলা হয়েছিল যে উনি আসলে 1990 সালের দশকে শেষ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন, কিন্তু উনি একজন আধা সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, এবং আমার জানা মতে উনি একমাত্র সরকারি বা আধা সরকারি কর্মকর্তা ছিলেন যাকে সে সময় গ্রেফতার করা হয়, এবং উনি কিন্তু 5ই আগস্টের আগ পর্যন্ত ছাড়া পাননি। তা আমার জন্য যেটা হয়েছিল যে আমি যখন তার কিছুদিন আগেই, 1-1.5 বছর আগে আমার আর 2 ভাই মারা যান, সুতরাং আমরা 5 ভাই। আমার জন্য এটা মেনে নেওয়া খুব কঠিন ছিল যে আমার ভাইকে এইভাবে গ্রেফতার করে নিয়ে যান। যখন ব্যক্তিগত লসটা হয়, আসলে তখনই আমার মনে হয়, আমি যদি আমার কথা সঠিকভাবে বলি, এর আগে আমি আন্দোলনে থাকছি, আন্দোলনে আমি বিভিন্নভাবে সমর্থন দিচ্ছি, আমার ফেসবুক পোস্টগুলো দেখলেও দেখবেন, কিন্তু সক্রিয় অংশগ্রহণটা কিন্তু সত্যিকার অর্থে 16 তারিখের পরে আমার জন্য হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি আমি আমার কথা বলি, আমার কি আকাঙ্ক্ষা ছিল, আমি চেয়েছি এমন একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার দিকে যেন আমরা যাই, যেখানে কেউ ভিকটিম হবে না
অন্যায়ভাবে কেউ কোনো রকম বৈষম্যের শিকার হবেন না, যেখানে সবার জন্য সুযোগ সমান থাকবে। সুতরাং আমি জুলাইয়ের পরে আশা করেছিলাম যে আমরা যে সরকার ব্যবস্থা তখন পেয়েছি, সেই সরকারি ব্যবস্থা থেকে এসে সব ধরনের বৈষম্যের দূর রাতারাতি হবে তা না, কিন্তু অ্যাটলিস্ট আমরা এই বৈষম্যের জায়গাটাতে আমরা যে কোনো বৈষম্য এই সমাজে রাখবো না, সেরকম একটা যাত্রা শুরু হবে। তার মানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গন যদি বলি তাহলে এর বাইরে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে, আসলে দুটো জিনিস দেখেছি আমি। একটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যে কষ্ট, যে দুঃখ, যে ব্যথা, সেটার বহিঃপ্রকাশ, এবং সেই বহিঃপ্রকাশ কখনো কখনো আমার কাছে মনে হয়েছে যে যেভাবে একজন শিক্ষক হিসেবে আমি দেখতে চেয়েছিলাম সেভাবে হয়নি। আবার একই সাথে শিক্ষক শিক্ষিকাদেরও একটা উপলব্ধির জায়গা থাকা উচিত ছিল আমার মনে হয়েছে, যেখান থেকে তারাও উপলব্ধি করবেন যে যা কিছু হয়েছে সেখানে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা আরও বলিষ্ঠ হওয়া দরকার ছিল, কিংবা তাদের এই স্বৈরাচারী সরকার যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে তাদের আরও বলিষ্ঠ অবস্থান থাকা দরকার ছিল, যেটা তারা নেননি, এবং সেজন্য তাদের ভেতরে একটা অপরাধ বোধের তৈরি হওয়া প্রয়োজন ছিল এবং সেটা রিফ্লেকশন থাকা দরকার ছিল। তো সেটাও আমার কাছে মনে হয়েছে যে এখনও খুবই অস্পষ্ট। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর আমি আশা করেছিলাম যে আমাদের রাজনৈতিক যে বিভেদ, সেই বিভেদের যে মূলগুলো সেগুলো উনি মূলোৎপাটন করার চেষ্টা করবেন। যেমন একটা বড় বিভেদ হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব কে দিয়েছে, কেউ কেউ প্রশ্ন করেন। আমার কাছে মনে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই নেতৃত্ব দিয়েছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ আমার মনের মধ্যে নেই। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, এটা নিয়ে অনেকখানে অনেক রকম প্রশ্ন ওঠে। এটা দূর হওয়া উচিত ছিল। তাকে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে রাষ্ট্রের পরিপূর্ণভাবে রাষ্ট্রে ডিক্লেয়ার দেওয়া প্রয়োজন ছিল, সেটা হয়নি, এটা হওয়া দরকার ছিল। অন্যান্য রাজনৈতিক দলগুলো যেগুলো রয়েছে, এই যে অতীতমুখী একটা রাজনীতি বাংলাদেশে থাকছে, এটাকে বন্ধ করার দরকার ছিল, সেটা এখনও আমরা করতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে, যদি ভবিষ্যতের কথা বলি, তাহলে সমস্ত দল মিলে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা দরকার যেন ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচার সরকার, এই দেশ স্বৈরাচারী সরকার যেন এই দেশে না আসে। আনফর্চুনেটলি সেটাও আমরা পারিনি। সেখানেও এখন পর্যন্ত কনসেনসাস তৈরি হচ্ছে। তবে মনে রাখতে হবে, 50-52 বছরে যে ধরনের সমস্যা তৈরি হয়েছে, রাতারাতি সেই সমস্যা দূর হবে না। সুতরাং একটা যদি মোটা দাগে বড় করে বলি, তাহলে রাজনৈতিক ঐক্যমত্যের যে জায়গাটা হওয়া দরকার ছিল সেটা এখন পর্যন্ত হয়নি, বাট প্রক্রিয়া চলমান, আশা রাখছি এটা হবে। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বিভেদগুলো রয়েছে সেই বিভেদগুলো দূর করে দেওয়া, সেটা হয়নি, সেটা আমার মতে এখনও হওয়া প্রয়োজন, অত্যন্ত জরুরি দরকার।